আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। আশা করি সবাই ভালো আছো। তোমরা হয়তো অনেকেই জানো আমি এইচএসসি 26 ক্যান্ডিডেট। সো আমাদের টেস্ট এক্সাম চলছে। আজকে আমাদের ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম ছিল। বাট আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই। অ্যাপ্রক্সিমেটলি 2 মান্থস অ্যাগো আমাদের কলেজে একটি কম্পিটিশন হয়েছিল, ইংলিশ পোয়েম রেসিটেশন কম্পিটিশন। সেখানে আমরা রবার্ট ফ্রস্টের লেখা একটা কবিতা স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং এটা আবৃত্তি করেছিলাম। এটা আমার খুবই ফেভারিট একটা কবিতা। সো প্রাইজ গিভিং সেরেমনির দিন আমি প্রাইজ রিসিভ করতে পারিনি, তাই আজকে আমি প্রাইজটা নিয়ে এসেছি বটানি ডিপার্টমেন্ট থেকে। আমি দেখছিলাম আমাকে কোন বইটি দেওয়া হয়েছে। আমি ভেবেছিলাম হয়তো কোনো ইংলিশ পোয়েমের বই দেওয়া হবে। পরবর্তীতে দেখা যায় আনিসুল হকের লেখা মা বইটি দেওয়া হয়েছে। এই বইটির কথা আমি অনেক শুনেছি, পারহ্যাপস এটি মুক্তিযুদ্ধ নিয়ে লেখা। আমি ট্রাই করবো এক্সামের পরে পড়ার। বাট এখন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পগুচ্ছ বইটি পড়ছি। এখানে কিন্তু অনেক ছোটো ছোটো গল্প আছে। তোমাদের বইয়ের যে শুভা গল্পটি, আমাদের বইয়ের অপরিচিত গল্পটি গল্পগুচ্ছে আছে। শুভা গল্পের লাস্টে একটু পার্ট কিন্তু টেক্সট বুকে ছিল না, আমি গল্পগুচ্ছ থেকেই পড়েছিলাম। এই বইয়ের প্রতিটি গল্প খুবই ছোট ছোট, তুমি 5 থেকে 10 মিনিটের মাঝে পড়ে ফেলতে পারবে। এবং হ্যারি পটারের একটা নতুন বই, এটা আমার এখনও পড়া হয়নি, আমি পরবর্তীতে পড়বো। যাই হোক, এত কিছু বলার কারণ হলো তোমরাও ট্রাই করবে টেক্সট বুকের পাশাপাশি এরকম গল্পের বই বা উপন্যাস পড়ার। অ্যান্ড আই কান্ট এক্সপ্রেস দ্য বেনিফিটস অফ রিডিং বুকস। যারা প্রচুর বই পড়ে তারা কিন্তু ভালো লিখতে পারে। সো লেটস ডাইভ ইনটু দিস ভিডিও। আজকে আমি কথা বলবো কিভাবে সৃজনশীল লেখা উচিত এবং কিভাবে সৃজনশীলের জন্য প্রিপারেশন নেওয়া উচিত। তোমরা অনেকেই হয়তো চিন্তা করো যে সৃজনশীলের জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে হয় না, কিন্তু এটা একটা ভুল ধারণা। আমারও এই ধারণাটা ছিল যে সৃজনশীলের জন্য আলাদাভাবে প্রিপারেশন নিতে হয় না। এবং টেস্ট এক্সামে আমার কিন্তু বাংলাতে প্লাস ছিল না। আমাদের যে ম্যাম ছিলেন তিনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন কিভাবে সিকিউ লেখা উচিত। স্পেশালি যে খতে যেই 2 মার্কসের জন্য যে কোয়েশ্চেনটা আসে সেটা কিন্তু আমরা অনেক সময় ভালোভাবে লিখতে পারি না। সো ম্যাম খুব ভালোভাবে সবার সৃজনশীল পড়েছিলেন এবং যাদের ভালো হয়নি তাদেরকে মার্কস দেননি। যদিও প্রথমে আমি ম্যামের উপর রাগ করেছিলাম, পরবর্তীতে আমি বুঝতে পারি যেই সাবজেক্টগুলোতে আমরা কম মার্কস পাই সেগুলোর ক্ষেত্রে আসলে টিচাররা খুব ভালোভাবে আমাদের আনসারগুলো পড়ার চেষ্টা করেন এবং সেই অনুযায়ী মার্কস দেওয়ার চেষ্টা করেন। আমি বলবো ইট ওয়াজ আ ব্লেসিং ফর মি, যেহেতু ম্যাম খুব ভালোভাবে খাতা দেখেছিলেন এবং আমাদেরকে বুঝিয়েছিলেন কিভাবে সৃজনশীল লেখা উচিত, কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত। এটা পরবর্তীতে আমার জন্য খুবই উপকারী হয়েছিল। সো এই ভিডিওতে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব আমি কিভাবে সিকিউ আনসার করি বা কিভাবে সিকিউর জন্য প্রিপারেশন নিই। পরীক্ষায় আমাদেরকে যে ধরনের পেজগুলো দেওয়া হয় আমি এমন একটি পেজ নিয়ে নিয়েছি। প্রথমে তোমরা ট্রাই করবে স্কেল করার ক্ষেত্রে তোমরা পেন্সিল ইউজ করবে এবং এটার পরিমাণ হবে 1 স্কেল। তোমরা যে স্কেলটি ইউজ করবে সেই 1 স্কেল পরিমাণ জায়গা নিয়ে তোমরা পেন্সিল দিয়ে স্কেল করে নেবে। অনেকেই দেখা যায় যে কলম দিয়ে স্কেল করে থাকো, সেক্ষেত্রে দেখা যায় যে কলমের কালি তোমার পেজের এদিক সেদিক লেগে যেতে পারে এবং পেজটা নষ্ট হতে পারে। সো অলওয়েজ ট্রাই করবে পেন্সিল দিয়ে স্কেল করার। আমি অলওয়েজ ট্রাই করি পেন্সিল দিয়ে স্কেল করার। এবং যখন তোমরা এক্সট্রা পেজ নেবে তখনও ট্রাই করবে পেন্সিল দিয়ে স্কেল করার। নংগুলো লেখার ক্ষেত্রে 1 নং 2 নং বা ক খ গ ঘ এগুলো লেখার জন্য তোমরা একটা কালার পেন ইউজ করবে। আমি অলওয়েজ ব্লু পেন ইউজ করি, তোমরা ট্রাই করবে ব্লু পেন ইউজ করার। এবং গ্রিন কালার কিন্তু ইউজ করা যায় না, তোমরা ট্রাই করবে ব্লু কালারটাই সবসময় ইউজ করার। এক্ষেত্রে তুমি জেল পেন ইউজ করতে পারো অথবা নর্মাল যেই কালারটা আছে সেটা ইউজ করতে পারো। পরীক্ষার খাতায় আনসার করার সময় তোমরা ট্রাই করবে বিভাগগুলো লিখে নেওয়ার। প্রথমে ধরো তুমি গদ্য থেকে সিকিউ আনসার করতে যাচ্ছ, সো তুমি বিভাগটা লিখে নেবে। যেমন ধরো প্রথমে আমরা গদ্য থেকে আনসার করছি, সো আমি লিখেছি ক বিভাগ এবং পরবর্তীতে 1 নং প্রশ্নের উত্তর এটা ফুল লিখেছি। এবং পরবর্তীতে যখন আমি ক লিখবো, কটা নিচে এবং মাঝখানে থাকবে। অন্যগুলোর ক্ষেত্রেও খ গ ঘ এগুলোর ক্ষেত্রে তোমরা মাঝখানে এগুলো লিখবে এবং নিচে একটা টান দিয়ে নেবে। অনেক সময় দেখা যায় বাম পাশে অনেকে এগুলো লিখে, সো সেক্ষেত্রে হয়তো টিচার সেটাকে সেপারেট করতে পারবে না। তোমরা অলওয়েজ ট্রাই করবে মাঝখানে লেখার। কতে যে কোয়েশ্চেনগুলো করা হয় সেখানে একটি ইনফরমেশন জানতে চাওয়া হয়, তুমি ট্রাই করবে সেটা 1 বাক্যে অ্যান্সার করার। যেমন ধরো তোমাকে বলা হলো যে সুবার কতজন বোন ছিল, তুমি লিখবে সুবার 2 জন বোন ছিল এবং সেখানে তোমাকে বলে দিতে হবে না যে সুকেশিনী এবং সুহাসিনী। এখানে শুধু তোমাকে বলেছে যে কতজন বোন ছিল, তুমি ওটুকুই লেখার চেষ্টা করবে। খ আনসার করার ক্ষেত্রে তোমরা 2টি স্টেপে আনসার করবে। প্রথম স্টেপে 1 বাক্যে তোমরা একটা মেইন আনসার লিখবে এবং পরবর্তীতে 3 থেকে 4 লাইনে তোমরা ওই বাক্যটাকে এক্সপ্লেন করার চেষ্টা করবে। যেমন ধরো তোমাকে বলা হলো পিতামাতার নীরব হৃদয়ভার বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কী বোঝাতে চেয়েছেন। সো সেক্ষেত্রে তোমরা একটা মেইন আনসার লিখবে। পিতামাতার নীরব হৃদয়ভার বলতে রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাতে চেয়েছেন প্রতিবন্ধী সুবার ভবিষ্যৎ নিয়ে পিতামাতার দুশ্চিন্তাগ্রস্ত মনোভাব। প্রথম স্টেপে এই বাক্যটি লেখার পর দ্বিতীয় স্টেপে তুমি এক্সপ্লেন করবে শুভা সম্পর্কে, যে সে বাক প্রতিবন্ধী ছিল
এবং তার বিয়ে হচ্ছিল না, এ কারণে তার পিতামাতা তার ভবিষ্যৎ নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিল। সো এগুলো তুমি তোমার মতো করে এক্সপ্লেন করার চেষ্টা করবে 3 থেকে 4 লাইনের মধ্যে। কতে 1 লাইনে শুধু আনসারটা দিবে, খতে প্রথম স্টেপে মেন আনসার এবং দ্বিতীয় স্টেপে 3 থেকে 4 লাইনের একটা ব্যাখ্যা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খাতার সৌন্দর্য রক্ষা করা। দেখো এখানে ক বিভাগ 1 নং প্রশ্ন উত্তর ক খ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, এবং টিচাররা যখন আমার খাতাটা দেখবে তখন বুঝতে পারবে আমি খুব সুন্দরভাবে ক খকে আলাদা করেছি এবং খতে হচ্ছে 2টি স্টেপে আনসার করেছি। সো এখানে নাম্বার কাটার কোনো প্রশ্নই আসে না যদি আমি সুন্দরভাবে আনসার করি, আমার আনসার যদি কারেক্ট হয়ে থাকে। অলসো তোমার লেখা যেমনই হোক না কেন, তোমার লেখার ধরন যেমনই হোক না কেন, আমি বলতে চাচ্ছি যে তুমি বর্ণগুলো যেভাবে লেখো না কেন অলওয়েজ ট্রাই করবে খাতার সৌন্দর্য রক্ষা করা এবং কাটাকাটি করার চেষ্টা করবে না, এক্ষেত্রে খাতার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। সো ট্রাই করবে এভাবে সবগুলো ক্লিয়ার এবং ট্রান্সপারেন্ট রাখার। তোমার লেখার স্টাইল যেমনই হোক না কেন, যদি তোমার খাতার সৌন্দর্য বজায় থাকে, টিচাররা কখনোই তোমার হ্যান্ডরাইটিংয়ের উপর ভিত্তি করে নাম্বার কাটবেন না। এবার গতে তোমরা 3টি স্টেপে আনসার করবে। ধরো তোমাকে বলা হলো যে উদ্দীপকের একটা স্পেসিফিক ক্যারেক্টারের সাথে তোমার পরিচিত শুভা গল্পের কোন ক্যারেক্টারের বা কোন চরিত্রের মিল রয়েছে। ধরো সেখানে উদ্দীপকে একটা ক্যারেক্টারের কথা বলা হলো, সে হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী, সে চোখে দেখতে পায় না। সো তোমাকে বলা হলো যে এই চরিত্রের সাথে তোমার পরিচিত শুভা গল্পের কোন চরিত্রের মিল রয়েছে। সো তুমি অবভিয়াসলি প্রথমে মেন আনসার লিখবে যে উদ্দীপকের এই চরিত্রের সাথে আমার পরিচিত শুভা গল্পের শুভার চরিত্রের সাথে মিল রয়েছে। এবং পরবর্তী স্টেপে তুমি ট্রাই করবে লেখার শুভা সম্পর্কে, যে শুভা গল্পে শুভা হচ্ছে একজন বাক প্রতিবন্ধী, সে হচ্ছে কথা বলতে পারে না এবং তার যে লেখিংসগুলো আছে সেগুলো নিয়ে তুমি কথা বলবে এবং সমাজে সে এজন্য কী ধরনের প্রবলেম ফেস করে, মানুষের কাছ থেকে কী ধরনের এক্সপ্রেশন সে পেয়ে থাকে, এই ধরনের কথাগুলো লিখতে পারো। এবং পরবর্তীতে উদ্দীপকে যে ক্যারেক্টারটা দেওয়া থাকবে নিশ্চয়ই সেখানে কিছু কথা দেওয়া থাকবে যে সে এই প্রতিবন্ধকতার জন্য কী ধরনের প্রবলেম ফেস করে, সেটাও দেওয়া থাকবে। এবং পরবর্তীতে সবার শেষে তুমি লিখে দিতে পারো শারীরিক প্রতিবন্ধকতার জন্য দুজনের চরিত্রে মিল রয়েছে বা সাদৃশ্য রয়েছে, এবং অলসো যদি অন্যান্য বিষয়গুলোতে যদি সাদৃশ্য থাকে তোমরা সেটাও লিখে দিতে পারো। এবং এখানে কিন্তু শুধু সাদৃশ্য থাকে না, এখানে বৈসাদৃশ্যও দেওয়া থাকে। ধরো হচ্ছে উদ্দীপকের যে ক্যারেক্টারটা আছে সেখানে তার চারপাশে পরিবারের সবাই তাকে খুবই সাপোর্ট করে, বাট শুভা গল্পে কিন্তু এটার বিপরীত হয়েছিল। সো তুমি এখানে কিছু বৈসাদৃশ্য লিখে দিতে পারো, যদিও তারা প্রতিবন্ধকতার দিক থেকে একই বা সাদৃশ্যপূর্ণ, কিন্তু উদ্দীপকের চরিত্রটি বিশেষ চাহিদা সম্পন্ন হয়, পরিবারের সবাই তাকে সাপোর্ট করে, সমাজের সবাই তাকে সাপোর্ট করে, কিন্তু শুভা গল্পে শুভাকে নিজের পরিবারের সদস্যরাই অপয়া মনে করে, স্পেশালি তার মা তাকে অপয়া মনে করে। সো এইভাবে তোমরা আনসার করতে পারো। এটা টোটালি ডিপেন্ড করে কোয়েশ্চেন প্যাটার্নের উপর। যদি তোমাকে বলা হয় সাদৃশ্য বা বৈসাদৃশ্য লিখতে, তখন তুমি স্পেসিফিক ওইটাই লিখবে, আর যদি দুটোই লেখার কথা বলে বা তুলনা করার কথা বলে তাহলে তুমি দুটোই লেখার চেষ্টা করবে এবং সবার শেষে এক বাক্যে তুমি তোমার মতামত প্রকাশ করবে। সো দেখো গতে প্রথমে আমি 1 লাইনে একটি আনসার দিয়েছি, মেন আনসার। পরবর্তীতে হচ্ছে গল্পের যে চরিত্রটা ছিল সেটা ব্যাখ্যা করেছি এবং উদ্দীপক দিয়েছি এবং সবার শেষে একটা লাইন লিখে দিয়েছি। এটা তুমি না লিখলেও হবে, কারণ শুরুতেই কিন্তু তুমি তোমার মেন আনসার দিয়ে দিয়েছো, সো এটা ম্যান্ডেটরি না। এবার আমরা গতে হচ্ছে 4টি স্টেপে আনসার লিখবো। সো ঘতে আমাদেরকে 2 ধরনের কোয়েশ্চেন করা হয়। একটা কোয়েশ্চেন হচ্ছে যে এই উদ্দীপকটি তোমার পঠিত গল্প বা কবিতার সম্পূর্ণ ভাব ধারণ করতে পারছে কিনা, এবং আরেকটা হচ্ছে তার একটা উক্তি দিয়ে দেয়, ওই উক্তিটার সাথে তুমি একমত নাকি না, এবং যদি তুমি সেটার সাথে দ্বিমত পোষণ করো সেটার জন্য তোমাকে যুক্তি দেখাতে হবে, তুমি যদি একমত পোষণ করো সেটার জন্য তোমাকে যুক্তি দেখাতে হবে। যদি উদ্দীপকটি সম্পূর্ণ ভাব ধারণ না করে সেক্ষেত্রে তুমি বলে দেবে না, উদ্দীপকটি সম্পূর্ণ ভাব ধারণ করেনি, আর যদি ধারণ করে তাহলে বলে দেবে হ্যাঁ, উদ্দীপকটি সম্পূর্ণ ভাব ধারণ করেছে। এবার দ্বিতীয় ধরনের যে কোয়েশ্চেনটা করা হয় সেটা হচ্ছে একটা স্পেসিফিক উক্তি দেওয়া থাকে। ধরো উদ্দীপকে একটা চরিত্র হচ্ছে কল্যাণী, সে দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার জন্য পরিবারের সবাই তাকে খুবই সাপোর্ট করে এবং সমাজের সবার কাছ থেকে সে সাহায্য সহযোগিতা পায়। অন দ্য আদার হ্যান্ড শুভা গল্পে শুভাকে কিন্তু তার নিজের মায় অপয়া মনে করত। সো উক্তিটি এমন হতে পারে, শুভা এবং কল্যাণী একই পরিস্থিতির শিকার হলেও তাদের পরিণতি এবং প্রেক্ষাপট ভিন্ন। তুমি উক্তিটি লেখার পর লিখবে উক্তিটি যথার্থ ও সঠিক, পরবর্তীতে শুভার কথা লিখবে, উদ্দীপকের যে ক্যারেক্টার থাকবে কল্যাণীর কথা লিখবে, এবং চতুর্থ স্টেপে তুমি দুজনের চরিত্র কম্পেয়ার করবে, তাদের পরিণতি এবং প্রেক্ষাপটকে কম্পেয়ার করবে। এবার আমি বলবো কিভাবে তুমি সৃজনশীলের জন্য প্রিপারেশন নেবে। আমাদের ফুল সিকিউ লেখা শেষ, প্রতিটি নঙের জন্য কীভাবে লেখা উচিত আমি তোমাদেরকে বলেছি। তোমরা যখন এক্সট্রা পেজ নেবে অলওয়েজ ট্রাই করবে পেজের উপর নাম্বার দিয়ে রাখার। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে লিখতে চায় না, ভাবে যে শেষে সবার শেষে সে মিলিয়ে সবগুলো স্টেপলার করবে, কিন্তু দেখা যায় এগুলো মনে থাকে না। কয়ের প্রিপারেশন তোমাকে আলাদাভাবে নিতে হবে না।
যখন তুমি এমসিকিউর জন্য প্রিপারেশন নেবে, অর্থাৎ কোনো গল্প বা কবিতা পড়বে, অবশ্যই এমসিকিউ কী ধরনের কোয়েশ্চেনগুলো আসে তার জন্যই প্রিপারেশন নাও। দেখা যাবে ওই প্রিপারেশন দিয়ে তুমি কতে যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো পারবে। এবং যে কোনো গল্প পড়ার ক্ষেত্রে অলওয়েজ ট্রাই করবে দাগিয়ে দাগিয়ে পড়ার, যেন তুমি পরীক্ষার আগে বুঝতে পারো কোন ইনফরমেশনগুলো তোমাকে বারবার দেখে যেতে হবে। ওয়ার্ড মিনিংগুলো পড়ে রাখবে। অনেক ক্ষেত্রে শব্দগুলোর ডিফারেন্ট মিনিং থাকে এবং পাশে দেওয়া থাকে গল্প অনুযায়ী এই অর্থ বোঝানো হয়েছে। সো কতে আসতে পারে যে এই স্পেসিফিক শব্দটা দ্বারা লেখক কী বোঝাতে চেয়েছেন। ক্ষয়ের প্রিপারেশন তোমাকে মাস্ট নিতেই হবে। যখন আমি টেস্ট এক্সাম দিয়েছিলাম, ম্যাম খুব ভালোভাবে আমাদের এই আনসারগুলো দেখেছিল, ক্ষয়ের আনসারগুলো, এবং তিনি বলেছেন ম্যাক্সিমাম স্টুডেন্টস তোমরা ক্ষয়ের আনসার ভালোভাবে এক্সপ্লেন করতে পারো না। এবং এই ক্ষেত্রে আমাদের একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে প্রতিটি গল্প বা কবিতা থেকে ক্ষয়ের যে কোয়েশ্চেনগুলো করা হয় সেগুলো খুবই সিমিলার থাকে, আগের কোয়েশ্চেনগুলো রিপিট করা হয়। তুমি ট্রাই করবে প্রতিটা গল্প বা কবিতার জন্য পূর্বে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো ক্ষয়ের ক্ষেত্রে সেগুলো একটু পড়ে রাখার। এগুলো পড়তে কিন্তু খুব বেশি সময় লাগবে না, প্রতিটা গল্পের জন্য হয়তো বা 5 থেকে 10 মিনিটের মাঝে তুমি এগুলো পড়ে ফেলতে পারবে। যদি তুমি এগুলো পড়ে রাখো, পরীক্ষায় তুমি কিন্তু চিন্তাভাবনা ছাড়াই খুব ইজিলি আনসার করতে পারবে। গয়ের ক্ষেত্রে তোমাকে কোনো এক্সট্রা প্রিপারেশন নিতে হবে না, সেখানে তুমি শুধু যেই চরিত্রের সাথে মিল আছে সেই চরিত্রটা ব্যাখ্যা করবে, উদ্দীপক ব্যাখ্যা করবে, সাদৃশ্য বা বৈসাদৃশ্য থাকলে সেটা লিখে দিবে। এবার ঘ লেখার ক্ষেত্রে তোমাকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। দেখো, ঘ লেখার ক্ষেত্রে আমাদেরকে একটু আনসারটা বড় করে লিখতে হয়, 2.5 থেকে 3 পেজ লিখতে হয়। সো সেক্ষেত্রে অনেক সময় আমরা ভেবে পাই না আর কি লিখবো, বানিয়ে আর কি লেখা যায়, এবং পরীক্ষাতে কিন্তু আমাদের এনাফ টাইম দেওয়া হয় না। সৃজনশীল লেখার ক্ষেত্রে যদিও আমাদেরকে বলা হয় স্টুডেন্টদের সৃজনশীলতা বিকাশের জন্য আমরা এই ধরনের কোয়েশ্চেনগুলো করে থাকি, বাট ইন রিয়েলিটি অনেক সময় দেখা যায় 1 ঘন্টায় আমরা 4টা সৃজনশীল আনসার করছি। সো সেখানে সৃজনশীলতা বিকাশের সুযোগ থাকে না। কিন্তু তুমি যদি পাঠ পরিচিতি পড়ে রাখো, বিলিভ মি, পাঠ পরিচিতির লাইনগুলো যদি তুমি লেখো গতে, দেখবে তোমার কোয়েশ্চেনের আনসার এত স্ট্যান্ডার্ড হয়েছে। তুমি অলওয়েজ ট্রাই করবে পরীক্ষার আগে পাঠ পরিচিতিটা ভালোভাবে পড়ে যাওয়ার। আমি সবসময় পাঠ পরিচিতি থেকে যে লাইনগুলো আছে সেগুলো ঘতে লেখার চেষ্টা করতাম, কারণ এখানে মূল ভাবটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। সো তুমিও ট্রাই করবে পাঠ পরিচিতি থেকে লাইনগুলো দেওয়ার। দ্যাটস ফর টুডে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং যেহেতু আমি প্র্যাকটিক্যালি সব কিছু দেখানোর চেষ্টা করেছি, ভিডিওটি একটু বড় হয়ে গেছে, সরি ফর দ্যাট। এবং অন্যান্য সাবজেক্টের প্রিপারেশন কীভাবে নেওয়া উচিত আমি সেই নিয়ে ভিডিও করেছি, তোমরা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। টিল দেন, স্টে হ্যাপি, স্টে হেলথি, বাই বাই।